এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গরমে লোডশেডিং হলে আগে ঢাকায় হবে বলছে বিদ্যুৎ উপদেষ্টা। আরো থাকছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি, কি বলছে এনসিপি জামায়াত। এরপরেই জানিয়ে দিব মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবে গণ অধিকার পরিষদ। এবং আরো থাকছে জমি নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুর ও আগুন, 144 ধারা জারি। আরো থাকছে বাজারে পহেলা বৈশাখ ঘিরে উত্তাপ, ইলিশ গরিবের পাতে তোলা বড় কঠিন। এবং সর্বশেষ জানিয়ে দিব রক্তের উপর দাঁড়িয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গরমে লোডশেডিং হলে আগে ঢাকায় হবে বলছে বিদ্যুৎ উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান বলেছেন, গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্যান্য জায়গায় হবে, আগের মতো শুধু গ্রামে হবে না। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্ব অঞ্চলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুইটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং, আর ঝড় বৃষ্টি সহ কোনো কারণে যদি ফিউজ চলে যায়, ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তাহলে সেটি বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের উপর নির্ভরশীল। রমজানের মতো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না, তবে আমরা চেষ্টা করব। তবে লোডশেডিং যদি হয় এমন হবে না যে শুধু গ্রামে লোডশেডিং হবে। ঢাকাতে প্রথম লোডশেডিং হবে, পরে অন্যান্য জায়গায় হবে। তিনি বলেন, তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে, এজন্য আমরা এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখতে বলেছি। এটা রাখতে পারলে 1-2 হাজার চাহিদা কমবে, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপদেষ্টা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি, কি বলছে এনসিপি জামায়াত। নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বস্তরেই এখন প্রশ্ন, নির্বাচন শেষ পর্যন্ত হবে তো? হলে কি হবে? যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে। তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। ঈদের আগেই বোঝা যাচ্ছিল যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে, কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরে সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথের কর্মসূচি দেবে তারা। দলটি এখন সে পথে এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যেই দলের নেতারা একাধিক বৈঠক করেছেন। সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। এরপর বিএনপি জানিয়েছে আগামী 16 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে। প্রধান উপদেষ্টা জবাবে কি বলবেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে, কর্মসূচি কি হবে। আর যদি ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি। কিন্তু বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের জন্য এখনই রোডম্যাপ চাইছে, তখন জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি আবার আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে। তাদের যুক্তি, এ সময়ের মধ্যেই সরকার যেন প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের কার্যক্রম শুরু করতে পারে। রোডম্যাপ দিতে বাধা কোথায়, প্রশ্ন বিএনপির। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। পরে নতুন বছরের শুরুতে বিএনপি নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিলেন। তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে সরকার বলছে সংস্কারের কথা। সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরের জুনে হতে পারে, আর ছোট আকারের সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পরে নির্বাচনের আয়োজন বিরোধী বিএনপি। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবে গণ অধিকার পরিষদ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে দলগতভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকার পরিষদের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের 12 এপ্রিল দুপুর 1টার মধ্যে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আবু হানিফ জানান, গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণ অধিকার পরিষদ এই কর্মসূচিতে অংশ নেবে। তারা এই গণজামায়াতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ
বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, আলেম ওলামা, খেলোয়াড় ও মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর ও আগুন, ১৪৪ ধারা জারি। ঠাকুরগাঁয়ে হরিপুর জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৫টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দুপুরে উপজেলার আটঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার গেরুদা ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলার মরাধার গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে পাশের আটঘরিয়া গ্রামে মোহাম্মদ মাহাতাবের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের আগস্টে সরকার পতনের পর ইয়াসিন লোকবল নিয়ে ওই জমি দখলে নেন। আজ দুপুর 12:30টার দিকে মাহাতাব ও তার লোকজন সেই জমি উদ্ধারে সেখানে যান। এ সময় ইয়াসিনের লোকজনের সঙ্গে তারা সংঘর্ষে জড়ান। ১.৫ ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ এলাকার বাড়িতে বাড়িতে হামলা ভাঙচুর ঘটনা ঘটে। ওই সময় ১৫ বসতঘরে আগুন দেওয়া হয়। আগুনে ঘরগুলোর জিনিসপত্র পুড়ে যায়। হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরেক ভুক্তভোগী আজিম উদ্দিন জানান, ইয়াসিনের নেতৃত্বে ২০-৩০ জন আমার বাড়িতে হামলা চালায়, ২টি গরু নিয়ে যায় ও ঘরে আগুন ধরিয়ে দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়। এমনকি কোরআন শরীফও পুড়িয়ে দেয় হামলাকারীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে হরিপুর ও নিশঙ্কৈল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারে পহেলা বৈশাখ ঘিরে উত্তাপ। ইলিশ গরিবের পাতে তোলা বড় কঠিন। চাষ করতে হয় না, নেই উৎপাদন খরচও। তারপর কয়েক বছর ধরে নাগালের বাইরে ইলিশের দাম। আর বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ এলেই ব্যবসায়ের উপলক্ষ হয় এই মাছ। বিক্রেতারা বাড়তি মুনাফা করতে নেমে পড়ে প্রতিযোগিতায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। নববর্ষের ২ দিন আগেই খুচরা বাজারে ইচ্ছামতো দাম হাঁকানো হচ্ছে। পরিস্থিতি এমন, বড় আকারে প্রতি কেজি ইলিশ সর্বোচ্চ ৩৫০০ টাকায় গিয়ে ঠেকেছে। এতে পান্তার সঙ্গে ইলিশ খেতে উচ্চবিত্তরা শখ করে কিনলেও মধ্য ও নিম্ন আয়ের মানুষের পাতে তোলা যেন বড় দায় হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। রাজধানীর কারওয়ান বাজার, নওয়াব বাজার, মালিবাগ কাঁচা বাজার ও শান্তিনগর কাঁচা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২৪০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৬০০ থেকে ১৭০০ টাকা বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া ১.৫ কেজি ওজন ও তারও বেশি ওজনের ইলিশ ২৭০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ১ কেজি ৩০০ গ্রামের ইলিশ ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, পহেলা বৈশাখকে সামনে রেখে চট্টগ্রামে রূপালী ইলিশের দাম আকাশচুম্বী। খুচরা ব্যবসায়ীরা আধা কেজি ওজনের ইলিশের দাম হাঁকাচ্ছেন কেজি প্রতি ২০০০ থেকে ২৫০০ টাকা। আর ১ কেজি বা তারও বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ টাকার ওপরে। রক্তের উপর দিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। রক্তের উপর দাঁড়িয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বীর মাসুদ। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ভাটারস্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নিয়মিত মাসিক সভায় তিনি একথা বলেন। শেখ ফজলে রাব্বি মাসুদ বলেন, আমাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী মুক্ত হয়েছে বাংলাদেশ। সুতরাং নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম এ মাটিতে হোক, তার জন্য ২৪শের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন আর রক্ত দেয়নি। তিনি বলেন, জুলাই বিপ্লবে আত্মত্যাগীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আহতরা সুস্থ হয়ে বাসায় ফিরেনি। শুধু একটি নির্বাচনের জন্য এত প্রাণ, এত রক্ত বিসর্জন দেওয়া হয়নি। বারবার রক্ত দেওয়ার জন্য আমরা জন্ম নেইনি। সংস্কার পরবর্তী স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা যাচাই করা হবে। শেখ ফজলে বীর মাসুদ বলেন, সংস্কারের বাস্তবায়ন প্রমাণিত হবে সংস্কারের সফলতা ব্যর্থতা। সংস্কারের পর যৌক্তিক সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি ফেরার নির্বাচন উপহার দিতে হবে।